হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বলবার জন্য আর জাস্ট 10টা মিনিটই বাকি আছে। এখন লাঞ্চ করতে এসেছি, লাঞ্চটা হয়ে গেছে, কিন্তু আজকে এমন অদ্ভুত খেয়েছি যে খিদে মেটেনি। তো একটু কফিও খাচ্ছি, 10 মিনিট বাকি আছে, তো একটু কফি খেয়ে নিয়ে তারপরে বেরোবো আবার স্কুলের জন্য। তো তখনই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু গল্প করি। এই যে 1 ঘন্টা টাইমটা যে কোথা দিয়ে হুশ করে চলে যায় এক এক দিন, কিছুতেই বুঝতে পারি না। আগে প্রথম প্রথম যখন জয়েন করেছিলাম তখন মনে হতো 1 ঘন্টা তো অনেক সময়, তারপরে আস্তে আস্তে 1 ঘন্টায় কি কাজ করে নেওয়া যায় সেই সবগুলো ম্যানেজ হতে যখন শুরু করেছে তখন 1 ঘন্টাও কম পড়ে। আজকে আমার এসে বিস্তর কাজ, অনেক প্রিপারেশন করে রাখবার আছে। হ্যাঁ, মান্থলি হিসাবে প্রিপারেশন হয়তো আমি করি না, ওই মাস হিসাবে আমার হিসাব হয় না, করে রাখি কিছু কিছু জিনিস, যতদিন চলে চলবে ডিপ ফ্রিজে রেখে দিই। তো মোটামুটি সব জিনিসগুলোই অ্যাটলিস্ট 6 মাস তো চলবেই, মানে 6 মাস থাকবে, তারা অনেক আগেই শেষ হয়ে যায়, কিন্তু তার লঞ্জিভিটিটা 6 মাস। তাই বসে বসে অ্যাকচুয়ালি প্ল্যান চলছে মাথার মধ্যে যে কি কি করে রাখবো, এই সমস্ত আর কি। যাই হোক, আগে আমি ফ্রিজার মিলও করে রাখতাম, কিন্তু এখন আর ফ্রিজার মিল করে রাখবার মতো সময় পাচ্ছি না আমি। তো মিল করে না রাখি, মিলের প্রিপারেশন খানিকটা করে রাখলেও অনেকটাই সুবিধা হয়, সেইটাই করব। এমনিতে আমার প্যান্ট্রি আর ফ্রিজ রিস্টক হয়েছে, আজকে আমার ডিপ ফ্রিজ রিস্টক হবে। যেমন ধরো আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, কিছু টমেটো আদা রসুনের যে কারিটা সেইটা আমি করে রাখি, সেইটা শেষ হয়ে গেছে। পিৎজা পাস্তা সসটাও আমি করে রাখি মোটামুটি, সেটা শেষ হয়ে গেছে। পেঁয়াজ টমেটো আদা রসুন বাটার যে কারিটা সেটাও করে রাখি, সেটাও শেষ হয়ে গেছে। তো অনেক কিছু শেষ হয়ে গেছে, বাটাবাটির কাজও দেখতে হবে। অন্য কিছু পোস্ত বাটা তো আছে, খানিকটা সর্ষে বাটাও আছে, তো সেই দুটো এক্ষুনি কিছু করতে হবে না। পোস্ত বাটা তো জাস্ট কদিন আগেই করলাম, ওটা দিয়ে আরও 2বার অ্যাটলিস্ট হয়ে যাবে। আর পোস্ত সর্ষে এগুলো এতটাই কম খাওয়া হয়, তো ওগুলো অল্প অল্প করেই করি, বাট যখনই করি একটু বেশি করে করি, রেখে দিই ডিপ ফ্রিজে। তোমরা কিভাবে কাজ ম্যানেজ করো? এই দেশে কাজ ম্যানেজ করাটা একটু টাফ, জানো তো। মানে আমি কলকাতাতে যখন ছিলাম সব কাজই নিজে করতাম, এবং ঘরদোর ঝাড় মোছা করা তখন তো রোজ করতে হতো, এখানে তো রোজ করতে হয় না, অত ধুলো হয় না, তাতেও টাইম ম্যানেজ হতো। এখানে কিছুতেই টাইম ম্যানেজ হয় না, জানি না এখানে বেশি কাজ করি না কি করি। অবশ্যই এখানে বাইরের সব কাজও নিজেকে করতে হয়। আমি তো সৌম্যকে বলি আমি কিছুতেই গাড়ি চালানো শিখবো না, গাড়ি চালানো শিখলে ওই দোকান বাজার করাটাও সেই পুরো আমার ঘরে পড়বে, সেজন্য আমি গাড়ি চালানো শিখবই নাই। যাই হোক, চলো কফি টফি খেয়ে নিয়ে আমি বেরোবো একটু পরেই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে, তোমাদের সঙ্গে গল্প হবে। বিস্তর কাজ মাথার মধ্যে ঘুরছে, বাবারে আজকে কি করে কাজ শেষ করব। স্কুল সেরে জিম সেরে বাড়ি ফিরছি, একেবারে গাছগুলো জল দিয়ে তারপরে ভিতরে ঢুকবো। তোমরা তো জানোই আমি তাইই করি। আর লাঞ্চ টাইমে যখন এসেছিলাম তখন চালটা ধুয়ে একেবারে রেডি করে রেখে গেছিলাম। আজকে একটা বিশেষ আইটেম বানাবো কালকের লাঞ্চের জন্য। আর তারপরে চেঞ্জ করে এসে আগে ডিশওয়াশারটা ফাঁকা করছি, আর সাথে সাথে কফিটাও বসিয়ে দিয়েছি। কফি খেয়ে এনার্জি গেইন করতে হবে আগে, তারপরে বিস্তর কাজ আছে আজকে।
কফি গরম হতে যেটুকু সময় লাগছে ততক্ষণে আমার এইসব কাজগুলোও হয়ে যাচ্ছে। এই টাইমটা হচ্ছে একান্ত আমার নিজের সময়। না চলো দেরি না করে কাজগুলো শুরু করি। ওদিকে চালটা তো হচ্ছে এখনো, ওটা আরেকটু বেশি সময় লাগবে। ততক্ষণে আমি বরং আদা রসুনটা বেটে ফেলি। রসুনটা তো সৌম্য আগের দিনই ছাড়িয়ে রেখে গেছে, আর সাথে একটু লঙ্কা আদা একসঙ্গে দিয়ে আমি বেটে নেব। তোমাদের আগের দিনই বলছিলাম আদার আমি খোসা ছাড়াই না, খুব ভালো করে ধুয়ে নিই, ধুয়ে কেটে একসঙ্গে বেটে রাখি। আমি আবার শুনেছি অনেকেই নাকি রসুনেরও খোসা ছাড়ায় না, কিন্তু সেইটা আমার ঠিক কেমন লাগবে বুঝতে পারি না, তাই রসুনের খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিই। সেইটা না ছাড়ানো গেলে তো ভালোই হতো, বিশাল একটা কাজ কমে যেত। কিন্তু এখানকার রসুনের কোয়াগুলো তো অনেক বড় বড় হয়, খোসাগুলো বেশ মোটা মোটাই হয়। এখানকার রসুনের খোসা না ছাড়িয়ে বাটলে মনে হয় না ভালো লাগবে। ছোট ছোট রসুন হলে তাহলে হয়তো খোসাটা অত মোটা হয় না। চলো আমার একটা কাজ ডান। এই যে কিউবগুলো করলাম এইগুলো এবার একটা জিপলক প্যাকেটে আমি ঢুকিয়ে রেখে দিই। আর তোমরা অনেকে হয়তো ভাবছো এই যে যেটায় আমি আদা রসুন বাটাটা কিউব করলাম সেটাই গন্ধ হয়ে যাবে, সেটা কি করে সরাবো? হ্যাঁ, আদা রসুন বাটা যাইতে রাখবে তাইতে তো গন্ধ হবেই। সেই জন্য আমি কি করি, ধুই যখন তখন ভালো করে পরিষ্কার করে নিয়ে আগে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু ভিনিগার জল দিয়ে ভিজিয়ে রেখে দিই বেশ খানিকক্ষণ, ধরো আধ ঘন্টা মতো। তারপরে সেটা আরেকবার ধুয়ে নিই, তাহলে গন্ধটা চলে যায়। আর তোমরা তো জানোই মিক্সি যখন আমি বের করি তখন বেশ কয়েকটা জিনিস আমি একসঙ্গে করে রাখি, কারণ মিক্সিটা মাজা হবে একবারই। একটা করে আইটেম করে জাস্ট ধুয়ে নিয়ে আর একটা আইটেম বেটে নিই। এবার করছি ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনির রেসিপি আমি আগে অনেকবার দেখিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। আমি বেশ খানিকটা দই দিই, এখানে তো আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করি, আমি সেটাই দিই। একটু চিনি, রসুন, কাঁচা লঙ্কা, সাদা নুন আর বিট নুন দুটোই দিই আমি, তাতে টেস্টটা আমার মনে হয় একটু বেশি ভালো হয়। আর অনেকটা পরিমাণে ধনেপাতা। ও হ্যাঁ, আমি বোধহয় লেবুর রসটা বলতে ভুলে গেছি, লেবুর রসও দিই। আমি তো রেডিমেড লেবুর রস কিনে আনি, সেইটা দিই, বা কখনো যদি নর্মাল লেবু থাকে সেই রসও করে দিই। তবে যতটা ধনেপাতা দেবো একবারে দিলে তো ভালো করে ঘুরবে না, খানিকটা দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে আবার বাকিটা দেবো। এই যে একবারে অনেকটা স্টোর করে রেখে দিচ্ছি, অনেক দিন চলবে আমার। মোটামুটি ধরো 3 সপ্তাহ মতো তো চলেই যাবে। কখনো কখনো বেশি খাওয়া হয়, তখন 1-1.5 সপ্তাহেই শেষ হয়ে যায়।
এই গ্রিন চাটনিটাও যেমন আমার করা থাকে, আর একটা চাটনিও আমি মাঝে মধ্যেই বানাই। এটা এমনি রুটির সঙ্গে খেতেও ভালো লাগে, আবার এমনি আমাদের চাটনি হিসাবে খেতেও খুব ভালো লাগে। সেটা হলো টমেটো পিনাটের চাটনি। ফোড়ন দেওয়ার মতো একটু ছোলা আর বিউলির ডাল ভালো করে আগে মুছে নিলাম যাতে ওপরের ধুলোটা চলে যায়। আর সর্ষের তেলেতে সর্ষে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু ভাজা ভাজা হলে তারপরে কারি পাতা দেবো, আর দেবো অনেকটা পরিমাণ টমেটো। তবে এটাতে পেঁয়াজ দিলেও ভালোই লাগবে, আমি পেঁয়াজ সাধারণত দিই না, তোমরা দিতেই পারো ইচ্ছা করলে। এই চাটনিটা কিন্তু খুব হেলদি একটা চাটনি, অনেকটা পরিমাণ পেঁয়াজ থাকে, অনেকটা পরিমাণ টমেটো থাকে, সব দিক থেকেই হেলদি। নুন দিলাম, আর এটায় আমি সামান্য একটু গুড় দিই। গুড়টা আমি ভিডিওতে দিতে ভুলে গেছি, তাই তোমাদের আলাদা করে বলে দিলাম। আমি তো রোস্টেড পিনাট কিনি, তোমাদের যদি রোস্টেড পিনাট না থাকে তাহলে পিনাটটা আগে একটু রোস্ট করে নিও। এরপর এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ হতে দেবো। টমেটোগুলো একেবারে গলে যাবে, পিনাটগুলোও একটু কুক হয়ে যাবে। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি মিক্সির জারেতে ঢেলে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপরেতে আমি গ্রাইন্ড করব। না, আমার ধৈর্যেতে কম পড়েছে, তাই আমি একটু আগেই চালিয়ে দিয়েছি। চালিয়ে দিয়ে কি কাণ্ড অবস্থা। তবে এই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার ছোটবেলার একবার আছে, তাই এখন আমি গরম কিছু দিলে পালসে চালিয়ে দেখি। যাই হোক, ফাইনালি ওয়েট করতেই হলো পুরোটা ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আবার ওই একই করে সর্ষের তেলে একটু নেড়ে নিয়ে গ্রাইন্ডের ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দুটো জারেতে আমি ঢেলে রাখলাম। একটা জারেই ঢালতাম কিন্তু সেটা ধরলো না বলে আরেকটা জারেতে ঢেলেছি। হ্যাঁ, এবারে আমি প্রচুর টমেটো কিনে এনেছিলাম, কারণ আমি জানি যে আমার টমেটো লাগবে, যেহেতু একেবারেই ছিল না। আর ডিপ ফ্রিজও পুরো ফাঁকা হয়ে গেছে, আমার ডিপ ফ্রিজের স্টক পুরো শেষ, তাই অনেক টমেটো লাগবে। এখন আমি টমেটো কাটছি কিসের জন্য বলো তো? একটু পিজা পাস্তা সস করে রাখবো। তেলেতে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি, হালকা একটু ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপরে অনেকটা টমেটো দিয়ে দেবো। না, এইসব পিজা বা পাস্তা আমার টমেটো সস দিয়ে ভালো লাগে না। অ্যাকচুয়ালি টমেটো সস জিনিসটাই আমার একেবারেই ভালো লাগে না, আমার বাড়িতে টমেটো সস আসেই না। সসের মধ্যে আমাদের আসে সয় সসটা আসে, আর অনেক রকমের হট সস আসে, মানে একসঙ্গে নয়, একটা শেষ হলে আর একটা আসে, কিন্তু সেইটা আমরা অনেক রকম ট্রাই করি। চলো, টমেটো কুচিটা দিয়ে নুন দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ টমেটোগুলো গলতে সময় লাগবে একটু। তবে টমেটোগুলো খুব পাকা ছিল, খুব তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য রঙটাও বেশ সুন্দর হয়ে গেছে, গলে গেছে। এরপরে ওপর থেকে দিয়ে দেবো ইটালিয়ান সিজনিং আর চিলি ফ্লেক্স। তারপরে আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে জলটা একটু টেনে গেলে নামিয়ে নেবো। এটাকেও গ্রাইন্ড করব, তবে একেবারে মিহি পেস্ট বানাবো না, একটু দানা দানা। একবার জাস্ট দুবার পালসে ঘুরিয়ে নিয়েই নামিয়ে নেবো, তবে এটাও ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি জিপলক প্যাকেটে ঢুকিয়ে রাখি, কারণ এইটাই ডিপ ফ্রিজে চলে যাবে, অনেক দিন থাকবে বলে। আর যেহেতু প্লাস্টিকের মধ্যে রাখি, সেই জন্য পুরোপুরি ঠান্ডা না হলে আমি কোনো কিছুই ঢালি না এর মধ্যে। ডিপ ফ্রিজের মধ্যে অনেক কিছু কন্টেনার রাখাটা সম্ভব হয় না, সেই জন্য জিপলক প্যাকেট ইউজ করি আমি।
চলো এবার কালকের লাঞ্চটা সৌম্য টিফিনের আর আমারও লাঞ্চ বানিয়ে ফেলি। এইসব কাজ করতে করতেই আমি খানিকটা এগিয়ে রাখছিলাম, তোমাদের একসঙ্গেই দেখাচ্ছি আমি সবটা, যাতে কেউ যদি রেসিপি দেখবার চেষ্টা করো তাদের যাতে সুবিধা হয়। রাইসটা আমি সিদ্ধ করেছিলাম তেজপাতা, দারচিনি আর নুন দিয়ে। আর এদিকে কিছু কিছু প্রিপারেশন করে রাখছি, সেটা হলো আদা কুচো, রসুন কুচো, লঙ্কা কুচো আর পেঁয়াজ স্লাইস। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলেই আদা কুচো, রসুন কুচো, লঙ্কা কুচোটা দিয়ে দিলাম। একটু কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে পেঁয়াজ স্লাইসটাও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটাও মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজবো না আমি, একটু নরম হয়েছে সেই রকম ভাজাই করতে চেষ্টা করছি। দিয়ে দিলাম বেশ খানিকটা চিকেন কিমা। হ্যাঁ, এটা কিন্তু মাটন কিমা দিয়ে খেতেও খুব ভালো লাগে। ভালো করে আগে সবটা মিশিয়ে নিই। এখানে তোমরা আদা রসুন কুচো না দিয়ে আদা রসুন বাটাও দিতে পারো, খুবই ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করার পরে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এই মশলাগুলো আমি দিলাম। সব কিছু আবার মিশিয়ে নেবো ভালো করে। মাটন কিমা দিলে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে এটা কুক করতে হবে, কিন্তু যেহেতু চিকেন কিমা এই নাড়তে নাড়তেই মোটামুটি কুক হয়ে যায়। মোটামুটি সব কিছু ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি একটু টমেটো কুচোও দিলাম। রাইসটা তো রেডি করাই ছিল, সেইটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু। স্টার্চটা কম করার জন্য আমি রাইসটা আলাদা করে করে নিয়েছি, যদিও বাসমতি চালের স্টার্চ অনেক কমই থাকে। ইচ্ছা করলে কিমার ওপরে চাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একেবারে সিদ্ধ করলেও হবে, সেটাও খুবই ভালো খেতে হবে। তবে চিকেন কিমার জন্য আমার মনে হয় সেটা হয়তো একটু বেশি শক্ত হয়ে যেতে পারে কিমাগুলো। মাটন কিমার সঙ্গে করলে তো এটা একদম পারফেক্ট হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি শুধু তোমাদের বলে দিলাম। দিয়ে খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটু দমটা হওয়ার জন্য, এই ধরো মিনিট 5। তারপরে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর লেবুর রস। ওকে, সো ফাইনালি সব কিছু শেষ হয়েছে আজকের মতো। অনেক কিছু কাজ হয়ে গেছে আজকে। সাড়ে 7টা বাজে। এই দেখো, দেখছো কিরকম বসে আছে। হঠাৎ দেখে তুমি বুঝতেই পারবে না যে ওটা একটা শোপিস না জ্যান্ত। তো যাই হোক, আজকে যেগুলো করে রাখবো ভেবেছিলাম সেগুলো সব হয়ে গেছে। আদা রসুন বাটাটাও তো মেন ছিল, ওটা একদম মানে এক ফোঁটাও ছিল না, সব শেষ হয়ে গেছিলো। তো সেইটা করে রাখলাম। তার সঙ্গে গ্রিন চাটনি, ওটা আমার করাই থাকে, কারণ এটা ওটার সঙ্গে টুকটাক খেতে বেশ ভালোই লাগে। প্লাস এমনি চাটনি হিসাবেও আমি খাই মাঝে মধ্যে, সমুখেও দিই, আমিও খাই। তারপরে টমেটো পিনাটের চাটনি, ওইটাও আমার মাঝে মাঝে এমনি এমনি খেতেই বেশ ভালো লাগে। আর করে রাখলাম পাস্তা পিজার সসটা, পাস্তাও নিয়ে এসেছি এবারে। আর এমনিতেও অনেকদিন পিজাটা করাও হয়নি, পিজাটাও যদি করি তাহলে সেদিনও কাজে লাগবে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি হলো। সৌম্যর আসতে এখন অনেক দেরি, ও বললো ফিরতে ফিরতে মোটামুটি 8:30 হবে। তো সেই জন্য আমি আমার মতো কফি নিয়ে বসলাম। আর আজকে রোদ উঠলেও বেশ ঠান্ডা ঠান্ডা, তো একটু হিটারটা চালিয়ে বসি, একটু কম্বল মুড়ি দিয়ে বসি, কফি খাই আর ভিডিওটা এডিট করা শুরু করি। সেই সকাল 5:30টায় শুরু হয়েছে চরকি ঘোরা। এই 7:30টার সময় এসে একটু থেমেছে, মানে একটু পায়ের চরকিটা রেস্ট পেয়েছে। তারপরে ধরো এইসব ভিডিও এডিট করে সৌম্য এলে তারপরে খাওয়া দাওয়া হবে, ওইসব করে শুতে শুতে
10টা তো অ্যাটলিস্ট হবেই। তাই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করলাম ভিডিওটা তোমাদের ভালোই লাগলো। কেমন লাগলো জানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সবার সাথে। আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। তার মধ্যে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, হ্যাপি থাকবে। আজকের মতো টাটা।